মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 50। আমরা রিভিশন ক্লাসে করছি এবং তোমরা জানো এগুলো আমাদের অনেকবার করে পড়া হয়েছে এবং পরীক্ষাও নেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের শর্ট সিলেবাস, সুতরাং আমরা সেভাবেই খুব ভালো করেই পড়বো। আমরা পড়ছিলাম যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। আজকে আছি তাৎপর্যের ভিত্তিতে যুক্তিবাক্য কয় প্রকার? 2 প্রকার, একটি হচ্ছে সংশ্লেষক, আরটি হচ্ছে বিশ্লেষক। আমি এখান থেকে সরাসরি সংজ্ঞায় চলে যাই। আমাদের মনে পড়ে সংশ্লেষক কাকে বলে? যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য দেয়। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে অ্যান্সারটা লিখে দিই। ঠিক আছে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় তাকে সংশ্লেষক। আমি ছোট্ট করে যুক্তিবাক্য লিখলাম না। ঠিক আছে, যেমন মানুষের চুল হয় কালো। কি লিখলাম? উদাহরণ আছে, মানুষের চুল হয় কালো, বা এখানে দিতে পারা হয় মানুষ হয় মনুষ্য। এগুলো হচ্ছে মানুষ হয় মনুষ্য, হ্যাঁ, এগুলো হচ্ছে সংশ্লেষক, অর্থাৎ বিধেয় পদ, এই বিধেয় পদ উদ্দেশ্য সম্পর্কে নতুন তথ্য দিবে। আর বিশ্লেষক হচ্ছে, আচ্ছা যেহেতু ঘুরে আসতে হবে বিশ্লেষকে, এটা হচ্ছে সংশ্লেষকে, আর বিশ্লেষক হচ্ছে, এভাবে আমি লিখে দিই, আবার লিখে দিই, বিশ্লেষক যে যুক্তি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো নতুন তথ্য দেয় না, শুধু উদ্দেশ্যকে বিশ্লেষণ করে। ঠিক আছে, বিশ্লেষণ করে তাকে বিশ্লেষক। আমি আর লিখলাম না। উদাহরণটা হচ্ছে, সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। খেয়াল করো, এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীটা হচ্ছে বিধেয় পদ। বিধেয় পদটা উদ্দেশ্যকে কি করছে? কোনো নতুন তথ্য দিচ্ছে না। কেন নতুন তথ্য দিচ্ছে না? তোমাকে যদি বলে মানুষ কেন অন্যান্য প্রাণী থেকে আলাদা, তুমি কি বলো? যে মানুষের বুদ্ধি আছে, তাই তো। আবার যদি বলি বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীকে, তুমি নিশ্চয়ই কি বলো? মানুষ। তাহলে এখানে কি করছে? বিধেয়টা উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য দিচ্ছে না, শুধু উদ্দেশ্যকে বিশ্লেষণ করছে। এটা হচ্ছে বিশ্লেষক। এটা 2 নম্বরে কোশ্চেন আসবে বা 1 নম্বরে আসতে পারে। প্রথমে সংশ্লেষক কাকে বলে? বিশ্লেষক। মনে রাখো, এটা কোত্থেকে এসছে? তাৎপর্যের ভিত্তিতে। এখন আমি চলে যাব নিশ্চয়তার ভিত্তিতে। বইয়ের পেজ নাম্বার দিয়ে দিয়েছি, এগুলো তোমরা অনেকবার করে পড়েছো, জাস্ট জেনে রাখো, বইটা খুলে পড়ে ফেলবে। ঠিক আছে, 2 নম্বরে অ্যান্সার যতটুকু আসে। এখন হচ্ছে নিশ্চয়তার ভিত্তিতে যুক্তিবাক্যকে ভাগ করা হয় 3 ভাগে। ঠিক আছে, একটা হচ্ছে অনিবার্য, 2 হচ্ছে বিবরণী, 3 হচ্ছে সম্ভাব্য। আমি বারবার যুক্তিবাক্য লিখলাম না। ঠিক আছে, 1 অনিবার্য। আমি 1-এ চলে যাই। যে যুক্তিবাক্যের, এখান থেকে শুরু করে দিই, উদ্দেশ্য পদ
আমি এখান থেকে অনিবার্য এখানে 1 2 লিখে দিই, হ্যাঁ, তাহলে অ্যান্সারটা বুঝতে তোমাদের সুবিধা হবে। 1 নম্বরে আছে যে যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। তাহলে যখন আসবে অনিবার্য, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখো, অনিবার্য সম্পর্ক বিদ্যমান। কার মধ্যে? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক বিদ্যমান। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন বইয়ের উদাহরণটাই দিলাম, 2 আর 3 মিলে হয় 2 আর 2 এ হয় 4, অর্থাৎ 2 আর 2 এ হয় 4। এইটুকু হচ্ছে উদ্দেশ্য পদ, ওইটুকু হচ্ছে বিধেয় পদ। উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যখন অনিবার্য সম্পর্ক বিদ্যমান থাকে, আমরা জানি 2 আর 2 এ 4 হয়, 2 আর 3 এ 5 হয়, তুমি যেটা লিখতে চাও একটা উদাহরণ দিয়ে দিবে। উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে একেবারে অনিবার্য সম্পর্ক বিদ্যমান। বিবরণিকা হচ্ছে যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্কটা হয় বিবরণিক বা বর্ণনামূলক। যেমন উদাহরণটা যদি বলি, কোকিল হয় কালো, বা সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার উপরে নির্ভর করে। যে যুক্তিবাক্যের 2 নম্বর, আমি 1 2 দিয়ে লিখছি, এগুলো বারবার লিখলাম না, এটা 2 ধরেছি, এটা 3, ঠিক আছে? যে যুক্তিবাক্যের, বইতে দেখে নিও 88 89 নাম্বার পেজে, ঠিক আছে? সেম বই সংজ্ঞাটা পড়লেই হবে। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল। যেমন আমি এখানে দেখি কাক হয় কালো, কাক হয় কালো। কেন বাস্তব অভিজ্ঞতা বলছে? আমরা কাককে কোথায় দেখতে পাচ্ছি? বাস্তবে। এবং কাক যে কালো সেটা কোথায় দেখতে পাচ্ছি? বাস্তব অভিজ্ঞতায়। তাহলে উদ্দেশ্য আর বিধেয়, কাক আর কালো, এটা হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় বা দুটার সম্পর্ক হচ্ছে অভিজ্ঞতার উপরে নির্ভরশীল। 3 নম্বরে সম্ভাব্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের সম্পর্ক পর্যাপ্ত জ্ঞানের উপরে নির্ভরশীল নয়। উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক পর্যাপ্ত জ্ঞানের উপর নির্ভরশীল নয়। যেমন ভূষণ মানে সে সম্ভবত, যে কোনো, বা মিলা লিখলাম, মিলা সম্ভবত ভদ্র, এখানে উদাহরণটা লিখি, যেমন মিলা সম্ভবত ভদ্র। এই যে সেন্টেন্সটা, এই যে বললাম সম্ভবত, এটা হচ্ছে কি পর্যাপ্ত জ্ঞানের উপরে নির্ভরশীল নয়। পর্যাপ্ত, তোমরা জানো সাফিসিয়েন্ট, যে পর্যাপ্ত জ্ঞান নেই যে বিষয়ে, যখনই সম্ভবত কোনো সেন্টেন্স থাকবে বুঝে নিবি এটা হচ্ছে সম্ভাব্য। তাহলে অনিবার্য বিবরণিক সম্ভাব্য কোত্থেকে এসছে? নিশ্চয়তার ভিত্তিতে। আলাদা আলাদাভাবেও আসতে পারে কোয়েশ্চেনটা, একসাথে বলতে পারে নিশ্চয়তার ভিত্তিতে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগগুলো ব্যাখ্যা করো। তাহলে এটা একেবারে তোমাদের ঠোঁটের আগায় থাকতে হবে। তাহলে আজকে আমরা এখন কি পড়লাম? 2টা পড়লাম। একটা হচ্ছে তাৎপর্যের ভিত্তিতে 2 প্রকার,
একটা কি ছিল, একটা হচ্ছে সংশ্লেষক এবং বিশ্লেষক আর নিশ্চয়তা ভিত্তি, এই তিনটা। এখন আমি চলে যাব, আমাদের আজকে শেষ হয়ে গেল যে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগগুলো। আচ্ছা, তার আগে তোমাদের ছিল পদের ব্যাখ্যার্থ জাতর্থ, আমি এটা তোমাদের পড়াই নাই, বলছিলাম যে পরে পড়াবো। আর যুক্তিবাক্যের রূপান্তর তোমাদের সিলেবাসে নাই। পদের ব্যাপ্তিটা আছে, আমি অলরেডি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম পদের ব্যাখ্যার্থ জাতর্থ, ওইটাতে আমি চলে যাই, সবার শেষে আবার পদের ব্যাপ্তিতে চলে আসবো। হ্যাঁ, পদের ব্যাপ্তি আছে তোমাদের। তাহলে আমি যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ শেষ করলাম, এখন চলে যাব পদে। পেজ নাম্বার হচ্ছে 72। এখান থেকে যেহেতু কোশ্চেন আসে, এটা আমি তোমাদের বারবার পড়িয়েছি, বারবার লিখিয়েছি, তাই না? তা আমার মনে হয় এটা আর সরাসরি চলে যাই, ব্যাখ্যার্থ কাকে বলে। এক কথায় যদি বলে ব্যাখ্যার্থ কি, তাহলে বলবে একটি পদের পরিমাণ। কিন্তু যদি 2 নম্বরে অ্যান্সার লেখে, শুধুমাত্র তাহলে পদের পরিমাণ বললে হবে না। ব্যাখ্যার্থ ইংরেজিকে আমরা সবাই জানি যে নোটেশন, এগুলো পড়ে নিও। আর তোমরা জানো প্রথমে সৃজনশীল ব্যাখ্যার্থের ইংরেজি প্রতীক শব্দ কি, বানানটা ভালো করে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, সংজ্ঞাটা চেষ্টা করবে বইয়ের ভাষায় লিখতে। বই কি দিয়ে আছে দেখো, কোনো পদের ব্যাখ্যার্থ বলতে ওই পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলির উপর আরোপ করে সেই বস্তু বা বস্তুগুলোকে বোঝায়। আর অর্থাৎ একটা পদের ব্যাখ্যার্থ বলতে ওই পদের সমগ্র পরিমাণকে বোঝায়, ঠিক আছে? তাহলে ব্যাখ্যার্থ হচ্ছে একটা পদের পরিমাণগত দিক। প্রথমে এই কথাটা লিখবে, তারপরে তুমি লিখবে কোনো পদের ব্যাখ্যার্থ বলতে ওই পদের, কোনো পদের ব্যাখ্যার্থ বলতে ওই পদের একই অর্থে প্রযোজ্য। অর্থাৎ এখানে কি লিখেছে, প্রযোজ্য বলেছে নাকি? আচ্ছা, বোঝায়। অর্থাৎ আমি যদি বলি মানুষ, আগে বুঝে নাও। এখন মানুষ বলতে কি বোঝায়, মানে আমি বলেছি বস্তুগুলোর উপর প্রযোজ্য সকল কিছু অর্থে। এই মানুষ বলতে আমি যদি বলি মানুষ পদের ব্যাখ্যার্থ কি, তুমি বলবে সব মানুষ। অর্থাৎ এখানে আমি সব বলতে বোঝাচ্ছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে কোনো পদের, আমি এখানে মানুষ বলেছি, আমি যদি এখন বলতাম ত্রিভুজ, তাহলে ত্রিভুজ বলতে আমি কি বোঝাতাম, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু। অর্থাৎ কোনো পদের ব্যাখ্যার্থ হচ্ছে ওই পদের সমগ্র পরিমাণ। সমগ্র কথাটা শুধু লিখে দাও, বা ওই পদের উপর যখন কোনো পদের ব্যাখ্যার্থ বলা হয় তখন ওই পদের সমগ্র বস্তু বা বস্তুগুলোর উপর প্রযোজ্য বোঝায়, সেটাই বলেছে, ঠিক আছে? আর যদি আরও সহজ ভাষায় বলো, জ্ঞানমূলক অনুধাবন থেকে পড়ে নেবে, একটি পদের ব্যাখ্যার্থ হচ্ছে একটি পদের সমগ্র পরিমাণ, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ব্যাখ্যার্থের সংজ্ঞা। এখন চলে যাই জাতর্থ। তোমরা হোমওয়ার্ক করেছো আমি জানি। এটা জাতর্থ হচ্ছে একটা পদের, জাতর্থর অনেকগুলো সংজ্ঞা আছে। প্রথমে মূল জাতর্থর সংজ্ঞাটা পড়বে। জাতর্থ কি, একটা পদের আবশ্যিক এবং অনিবার্য গুণ। অনিবার্য, অপরিহার্য, আবশ্যিক, এই 3টে ওয়ার্ড মনে রাখো, বা 2টা ওয়ার্ড, অপরিহার্য এবং আবশ্যিক গুণ। আবার মনে রাখো জাতর্থ হচ্ছে 3 প্রকার, আত্মগত, বস্তুগত এবং যৌক্তিক। আমরা যৌক্তিক জাতর্থটাই পড়ছি, হ্যাঁ। আর ওইগুলো তোমরা বই থেকে পড়ি নি, ওইটি কারণ আমি পড়ালাম না। আত্মগত আর বস্তুগত এটা লিখলাম না, জাস্ট মুখে মুখে বলে দিই। আত্মগত হচ্ছে ব্যক্তির আত্মার উপরেই নির্ভরশীল, অর্থাৎ তুমি যেটাকে মনে করো এটা জাতর্থ, সেটাই হবে জাতর্থ। আর বস্তুগত হচ্ছে বস্তুর উপরে নির্ভরশীল। যেমন
যদি বলি এই টেবিল, টেবিল যখন বলি আমাদের একটা টেবিল বলতে নিশ্চয়ই আমাদের ত্রিভুজ আকৃতির কিছু আসে না, আমরা টেবিল বলতে বুঝি এটা চারকোণ আকৃতির জিনিস। ঠিক আছে, যখন বস্তুর উপরে গুণটা নির্ভরশীল হয় সেটা হচ্ছে বস্তুগত, আর আত্মগত হচ্ছে তোমার নিজের উপর। তুমি যদি মনে করো এই জিনিসটা ভালো, এই জিনিসটা তোমার উপর নির্ভর করছে সব কিছু, সেটাই হচ্ছে আত্মগত। এটা বেশি আসে না, জাস্ট মনে রাখছো বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে, তার মধ্যে হচ্ছে আত্মগত, বস্তুগত। তবে যেটা যৌক্তিক, নৈয়ায়িক বা যৌক্তিক, সেটাই আমরা পড়বো, সেটা হচ্ছে কোনো বস্তুর অপরিহার্য এবং আবশ্যিক গুণ। তাহলে জাতর্থকে প্রথমেই পড়বে জাতর্থর ইংরেজি প্রতিশব্দ, কনোটেশন। এখানে বইয়ের ভাষায় যে আছে, একটি পদ বস্তু বা ব্যক্তির যে সকল আবশ্যিক ও সাধারণ গুণকে বোঝায়। কোনো পদে অপরিহার্য এবং আবশ্যিক গুণ হলো ওই পদের জাতর্থ। জাতর্থ এটাই পড়বে, বইটা না পড়ে। কোনো পদের অপরিহার্য এবং আবশ্যিক গুণ হলো ওই পদের জাতর্থ। যেমন আমি যদি বলি মানুষ পদের জাতর্থ কি, তোমরা সবাই জানো মানুষ পদের জাতর্থ হচ্ছে, প্রথমেই লিখবে জৈববৃত্তি, জৈববৃত্তি, তারপর লিখবে প্লাস বুদ্ধিবৃত্তি, বুদ্ধিবৃত্তি। এটা হচ্ছে মানুষের অপরিহার্য গুণ। মনে থাকবে, ব্যাখ্যাটা জাতর্থ কখনোই যেন ভুল না হয়। তোমরা জানো এটা রিলেটেড কতগুলো কোশ্চেন আনসার আছে। এখন যেটা পদের ব্যক্তার্থ আর জাতর্থের সম্পর্কটা, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করেছো, লেখার সময় হয়তো ভুলে গিয়েছো যে মিস এটা সম্পর্কটা দুইটা নাকি চারটা লিখবো। তোমরা প্রথম পরীক্ষায় ভুল করেছিলে সবাই, ফার্স্ট ইয়ারে মনে আছে, দুইটা লিখেছিলে। মনে রাখবে পদের ব্যক্তার্থ এবং জাতর্থের সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ বিপরীত কেন, একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। এবং এটা সম্পর্কটা যখন তোমাকে লিখতে দেবে, ম্যাক্সিমাম থাকে এটা 3 নম্বরে কোশ্চেনে, তোমরা কিন্তু অবশ্যই 4টা পয়েন্টস নেবে। তোমরা টাইম দেখবে এবং তোমরা নাম্বার দেখবে, কত মার্কস এবং কত টাইম, সেভাবেই লিখবে। তবে মনে রেখো যেটাই রাখে তোমাকে 4টা লিখতে হবে, ঠিক আছে? এবং আমি এটাও তোমাকে শিখিয়ে দিয়েছি, যখন তুমি 1 নাম্বারটা পড়বে, 1-এর বিপরীত হচ্ছে 4, তখন তুমি মাঝখানে কতটা জায়গা ফাঁক রাখবে। 1 নাম্বার লেখার পরে তুমি 4-এ চলে যাবে, 1 আর 2 মুখস্থ করবে, 2-এর বিপরীত হচ্ছে 3। ক্লিয়ার? চলো লিখি, এটা তো হয়ে গেছে সবার। আচ্ছা, নিয়ম, আমি কথাটা আর বাড়ালাম না, ব্যক্তার্থ জাতার্থের রাজবিধি নিয়মটা হচ্ছে 4 প্রকার। একে আমি লিখে দিচ্ছি, আমি বারবার বলেছি 1 লেখার পরে 2টা জায়গা ফাঁক রাখবো, 4-এ চলে যাব। ব্যক্তার্থ দিয়ে শুরু করবো, জাস্ট ব্রেনে লিখবে। পদের, কোনো পদের লিখলে পারো, কোনো না লিখলেও চলবে। পদের ব্যক্তার্থ বাড়লে আমি বলেছি বিপরীতমুখী, এতটুকু লিখলে কিন্তু পরেরটা তুমি লিখতে পারবে। আচ্ছা, পদের ব্যক্তার্থ বাড়লে জাতর্থ কমে, জাতর্থ কমে, ঠিক আছে? এখন 1 নাম্বার যখন তুমি লিখলে, তুমি 4 নাম্বারটার সাথে সাথে লিখে দেবে। আমি বিপরীত বলেছি, তাহলে বিপরীত থেকে ওখানে কমার পরের থেকে লেখো, পদের জাতর্থ কমলে, পদের জাতর্থ কমলে, তারপরে এই কথাটা লেখো, ব্যক্তার্থ বাড়ে, ব্যক্তার্থ বাড়ে। হয়ে গেল আমাদের 2টা পয়েন্টস মুখস্থ। 2 নাম্বারটা মুখস্থ করো। ব্যক্তার্থ বাড়া দিয়ে শুরু করেছো, তাহলে ব্যক্তার্থ কমা দিয়ে শুরু করো। পদের
ব্যক্তার্থ ভুলেও পরীক্ষার খাতায় এরকম এরকম করে লিখবে না, গণিতের মতো কোলন ড্যাশ দিয়ে সমান সমান করে লিখবেন। এটা পদের ব্যক্তার্থ কমলে কি হবে? ব্যক্তার্থ যদি কমে আমাদের কি হবে? এখানে অটোমেটিকলি জাতর্থ বাড়ে। জাতর্থ বাড়ে। 2 এর বিপরীত বলেছি 3, তুমি ওইদিকে চলে যাও, জাতর্থ বাড়ে। তাহলে পদের জাতর্থ বাড়লে এটা কি হবে? ব্যক্তার্থ কমে। ব্যক্তার্থ কমে, ব্যাস। তাহলে ধীরে ধীরে ভুলেও যেন ভুল না হয়, ব্যক্তার্থ বাড়ি দিয়ে শুরু করবে, তাহলে তোমারই মনে পড়বে। কারণ একটা বাড়লে একটা কমে। তুমি যদি ব্যক্তার্থ বাড়িটা লিখতে পারো তাহলে কি কমবে তুমি নিজেই পারবা। এটা লেখার পরে তুমি একের বিপরীত থেকে শুরু করে দেবে 4 নাম্বার, বাড়ি থেকে মুখস্থ করলে 2 নম্বরে বলবে পদের ব্যক্তার্থ কমে। কি কমলে কি বাড়বে তুমি লিখতে পারবা। লেখার পরে 2 এর বিপরীত হবে 3। ঠিক আছে? এভাবে করে তুমি 4টা নিয়ম লিখবে। যখন ব্যাখ্যাটা তুমি শুরু করবে, ব্যাখ্যাটা সবসময় মনে রাখবে তুমি মানুষ থেকে শুরু করবে। আমি আগামী ক্লাসে তোমাদের দেখিয়ে দিব এটা কিভাবে তুমি ব্যাখ্যা দিবে। গণিতের মতো করে আগে পড়বে, নিজে পড়বে, খাতায় লিখবে। লেখার পরে, কারণ এটা একেবারেই তুমি যদি না বুঝে মুখস্থ করো তোমার কিছুই লিখতে পারবে না। ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের পড়াবো, যখন আমি 1 নাম্বার ধরবো তখন যেটাই ধরি না কেন, 4টাই ধরি না কেন, মানুষ পয়েন্টটা থেকে তুমি শুরু করবে যে কিভাবে ব্যক্তার্থটা বাড়লে জাতর্থটা কমবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে এতটুকুই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি এটা শেষ করবো এবং পদের ব্যাপ্যতাটা শেষ করে দিব। 3য় অধ্যায় সিলেবাসটা তোমাদের সামনেই আছে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।